অনন্তগিরি হিলসের প্রথম পর্বে অনন্ত পদ্মনাভ স্বামীর মন্দির দর্শন করে দেখে নিয়েছিলাম মুসি নদীর উৎপত্তিস্থলও, করে নিয়েছিলাম ছোট একটা ট্রেকও। এই পর্ব এখনও দেখে না থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। আজকের পর্বে অনন্তগিরি হিলসের বাকি অংশগুলি ঘুরে দেখব এবং আপনাদেরও দেখাবো। অনন্তগিরি হিলসের সেকেন্ড পার্টে আমরা এসেছি। আগের পার্টে দেখেছিলেন যে লোক কেউ কিন্তু ছিল না, বাট এখানে কিন্তু প্রচুর লোক। আজকে উইকেন্ড, রবিবার, ওয়েদার খুব ভালো, সেই কারণে কিন্তু মানে শয়ে শয়ে লোক কিন্তু চলে এসেছে এখানে বেড়ানোর জন্য। ট্রেক রুট আমার আগেই পরিচিত আমি ট্রেক রুট সম্পর্কে। আর একটা ওয়াচ টাওয়ার হয়েছে নতুন। এখন আগে আমরা এখানে এই পেছনেই গাড়ি রেখে চলে আসতে পারতাম, বাট এখন কিন্তু ওখানে পার্কিং করে দেওয়া রয়েছে। পার্কিংয়ের জন্য 2 হুইলার 10 টাকা করে লাগবে, 3 হুইলার 30 টাকা করে। তারপর আপনি হেঁটে ট্রেক করে আপনাকে যেতে হবে। খুব সুন্দর একটা ট্রেক, মিষ্টি ট্রেক, যেটা আপনারা কিন্তু করতে পারেন। তো আমার সাথে ঘুরে দেখুন পুরো অনন্তগিরি। ম্যাজেস্টি অনন্তগিরি হিলস, যেখানে প্রত্যেক দিন উইকেন্ডে কিন্তু প্রচুর মানুষ আসেন বেড়াতে। বিশেষ করে এইবার যে বর্ষা আসলো তেলেঙ্গানাতে, এরপর কিন্তু প্রচুর মানুষ আসবেন। এর মেন অ্যাট্রাকশন হচ্ছে চারপাশের সবুজ গাছপালা। আর এই যে সেকেন্ড ট্রেক রুটটা, এখানে কিন্তু যেহেতু এটা একদম পাহাড়ের এজে, সেহেতু দেখতে খুব ভালো লাগে। একটু যদি ওয়েদারটা বৃষ্টির হয় খুব সুন্দর লাগে, বাট এত লোক আমি সত্যি এর আগে 2বার এসেছি, তখনও কিন্তু আমি দেখিনি। বাট এবার কিন্তু প্রচুর লোক চলে এসছে। হয়তো এক হচ্ছে সানডে, দ্বিতীয় হচ্ছে কোনো অনুষ্ঠান বোধহয় কিছু আছে। আমরা ঠিক ওই দিক থেকে এসেছি, ওখানে গাড়িগুলো রাখা আছে। আর আমরা কিন্তু যাচ্ছি এবারে ট্রেকে। এখান থেকে অনেকটাই যেতে হয়, আপনার সাধ্য অনুযায়ী আপনি যেতে পারেন। অনেকে এখানেও বসে পড়েছেন, এই যে আমার পেছনে রয়েছে, এখানেও কিন্তু অনেকে বসে রয়েছেন। আবার কিন্তু অনেকে একদম যে এন্ড সেখান পর্যন্ত কিন্তু যাওয়া যায়। তো আমরা এন্ড পর্যন্তই যাব। ওখান থেকে ভিউজ সত্যি খুব সুন্দর লাগে। অনেকে এখানে রাত্রিবাসও করেন, অনেকে এখানে টেন্ট খাটিয়ে থাকেনও, তো সেটাও করা যায়। বাট আমি জানি না, ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন হয়তো লাগে। ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে পারমিশন নিয়ে আপনারা কিন্তু এখানে থাকতে পারেন। আমার সামনেই একটা ফ্যামিলি রয়েছে যারা কিন্তু টেন্ট খাটিয়ে বসে রয়েছে। আর টেন্টও খুব যে কস্টলি তা নয়, অনেক কম টাকাতেই কিন্তু টেন্ট আপনারা পেয়ে যেতে পারেন। এই যে টেন্ট, তো কোনো দিন যদি অ্যাডভেঞ্চার করার ইচ্ছে হয় আপনারা কিন্তু এটাও করতে পারেন। বাট হ্যাঁ, অবভিয়াসলি পারমিশন নিয়ে নেবেন বিকারাবাদ ফরেস্ট ডিপার্টমেন্টের, তারপরে কিন্তু করবেন। তো এই উপরে ওয়াচ টাওয়ারে অনেকে যাচ্ছে, ওইদিকে ভাবছি না গিয়ে আগে এই পাশটা ঘুরে আসি, তারপরে ওয়াচ টাওয়ারটা দেখে আসবো।
প্রচুর জোরে হাওয়া বইছে আর পাহাড়ের একদম এজ মানে শেষ প্রান্ত দিয়ে হেঁটে চলেছি। এটা কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট, তো অ্যাডভার্টাইজমেন্ট সব জায়গাতে আছে, সব জায়গাতে আপনারা পেয়ে যাবেন অ্যাডভার্টাইজমেন্ট, প্রকৃতিতে হোক আর সব জায়গাতেই হোক। তবে হ্যাঁ, আমার ভিডিওর মারফত সবাইকে এটাই রিকোয়েস্ট করব যে এরকম সুন্দর প্রকৃতির মাঝখানে যখন আপনারা আসবেন অবশ্যই চেষ্টা করুন কোনোরকম কোনো আবর্জনা বা প্লাস্টিক ফেলে যাবেন না, তাতে কিন্তু প্রকৃতির ক্ষতি। আরও পরবর্তীকালে এটাই করার জন্য তখন এটার জন্য এন্ট্রি ফি লেগে যাবে। জাস্ট এইটুকুনি যদি আমরা নিজেরা দায়িত্বশীল হই তাহলে কিন্তু আমরা প্রকৃতি কেন গোটা পৃথিবীকে জঞ্জাল মুক্ত করতে পারবো। এটা কিন্তু সবার দায়িত্ব, যেটা নিয়ে আসবেন মনে করে সেটা নিয়ে যাবেন। পিছনের ভিউটা দেখুন, বর্ষাকালে যখন এখানে রোদ আর আলো আর অন্ধকারের দুটোরই হয়, সেই সময় কিন্তু দেখতে খুব ভালো লাগে। আলো আঁধারির যখন খেলা হয় আর কি, দূরে দেখতে পাবেন আলো আছে, এখানে ছায়া, তো আলো ছায়ার যে খেলা সেটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায় এই আনন্দগিরি হিলসে। তো সেটাই করছি, এখন অনেকটা যেতে হবে। জাস্ট আমরা এই যে দেখুন একদম পাহাড়ের এজ বরাবর রাস্তাটা ঢুকে গেছে ডান দিকে, আর এইটা দিয়ে আমরা এসেছি। মাঝে মাঝে এইরকম বসে ব্রেক নিয়ে নিতে পারেন। আর সবচেয়ে ভালো হবে ভিকারাবাদের যেখানে ফার্স্ট যে এর আগের এপিসোডে যে আপনারা যেখানে দেখেছিলেন, ওখানে কিছু দোকান রয়েছে, ওখান থেকে টাটা গ্লুকোজ বা কিছু গ্লুকোজ জাতীয় জিনিস ব্যাগে নিয়ে নেবেন, কারণ এখানে কিন্তু কোনো রকম কোনো জল বা এই ধরনের কোনো ব্যবস্থা নেই। যদি কিছু না খেয়ে থাকেন ওখানে খেয়ে নেবেন, তারপরে এখানে আসবেন। খাওয়ারও কিন্তু এখানে কোনো ব্যবস্থা নেই। পাহাড়ের একদম গা বরাবর হাঁটতে হাঁটতে কখন যে আপনি প্রকৃতির কোলে হারিয়ে যাবেন তা আপনি টেরও পাবেন না। হায়দ্রাবাদের কংক্রিটের জঙ্গল থেকে বের হয়ে একদিনের জন্য হঠাৎ প্রকৃতির কোলে আসতে পেরে খুব সুন্দর লাগছিল। চারপাশের সবুজ উপত্যকা, সতেজ তাজা অক্সিজেন ও নীরবতা আপনাকে অনন্তগিরি হিলসে টানবেই। এগুলো অনেকে আপনারা বাড়িতে লাগান। এখানে দেখুন এমনি অযত্নে হয়ে রয়েছে। পাহাড়ে এই ধরনের ক্যাকটাস জাতীয় গাছ আপনারা বেশি দেখতে পাবেন, কারণ এখানে জল ঠিকমতো পৌঁছায় না। উপরে যখন বৃষ্টি হয় তখন উপরের জল নিচে নেমে আসে, সেইটুকুনি জলেই কিন্তু এই সমস্ত গাছ বেঁচে আছে। আর এখানে পাথরও যে ঠোস পাথর তা নয়, পাথর মাটির সংমিশ্রণ, সেই কারণে মাটির মূলও অনেক নিচ পর্যন্ত চলে গেছে। তো এখনও কিন্তু অনেকটাই ট্রেকের রাস্তা। যা ভিড় হচ্ছে আগের দিকটাই, এর দিকটায় কিন্তু খুব একটা আসে না। আমরা একদম এই পর্যন্ত যাব, তারপরে ফিরে আসবো।
পর্যন্ত যাওয়া যায়, ওখানে একটা ঘর ছিল লাস্ট, ওইখান পর্যন্ত যাওয়া যায়। এটা দিয়ে আমরা আসলাম, এটা দিয়ে এই হয়ে যাওয়া যায় ওই পর্যন্ত। বাট ওখানে দেখি কি হয়, কিছুই নেই ওখানে, একটা ঘর জাস্ট রয়েছে। যারা এখানে গরু বা ছাগল যারা চড়ায় আর কি, তারা থাকে। আর এটা দিয়ে এসছি, এটাই লাস্ট। পুরো চারপাশে ঘাসের গালিচা, আর দূরে ছোট বড় প্লেটো। তো যদি শিবপ্রসাদ মানে আমার বন্ধুরা আর কি, সুজন, রাজশ্রী, তোমরা ভিডিও দেখছো, তোমাদের অবশ্যই মনে থাকবে যে এই সেই নিম গাছ যেখানে কিন্তু আমরা আজকে হচ্ছে 23, 2019-এ আমরা কিন্তু এখানে এসেছিলাম সবাই মিলে। তো ওই যে দূরে একটা উঁচু ঢিপির মতো, খুব দেখতে সুন্দর লাগে। যখন বৃষ্টি হয় এখানে আমরা ছাতা নিয়ে বসেছিলাম, যখন ফার্স্ট বার এসেছিলাম তখন খুব বৃষ্টি হচ্ছিলো এই জায়গাটাতে। তো অসাম এক্সপিরিয়েন্স। কেমন আপনাদের লাগছে অনন্তগিরি সেটা আপনারা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে, কখনও হায়দ্রাবাদ আসেন, আপনাদের কাছে সময় থাকে, তাহলে অবশ্যই অনন্তগিরি ঘুরে যান। আর যারা হায়দ্রাবাদে আছেন, যারা হায়দ্রাবাদে বাঙালি রয়েছেন, তারা যদি কাছের পিঠে কোথাও চলে যেতে চান, 1-2 দিনের ছুটি থাকে, অবশ্যই আপনারা কিন্তু অনন্তগিরি আসতে পারেন। এইরকম করে দাগ দিয়ে দেওয়া রয়েছে যাতে আপনি জঙ্গলের ভিতর দিয়ে ট্রেক করে চলে যেতে পারেন, জঙ্গলে যাতে হারিয়ে না যান। বাট হারানোর কিছু নেই, সবসময় মাথায় রাখতে হবে যে আমাদেরকে এইদিকে ডান সাইডে যেতে হবে, বাম সাইডে নয়। বাম সাইডে কিন্তু জঙ্গল, ডান সাইডে পাহাড়ের এজ। সুতরাং যদি কোথাও হারিয়েও যান, ডান দিক বরাবর চলে যান, আপনি পাহাড়ের এজে পৌঁছেই যাবেন। একবার পাহাড়ের এজে পৌঁছালে আপনি দেখতেই পাবেন কোন দিকে আপনাকে যেতে হবে। বাট হ্যাঁ, বেশি সামনে বড় বড় বাঁদর আমাদের দেখে বাঁদরামি না করে, এটাই হচ্ছে বড় ব্যাপার। বিশাল বড় বড় বাঁদর ভাই, তেড়ে না আসে। সামনে ঘাসের ময়দান, এই ঘাসের ময়দান দিয়ে আমাদের সোজা চলে যেতে হবে। জানি না এর ভিতরে কী আছে, আর জানতেও চাই না। আপনাদের শুধু দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম। এখান থেকে কেটে পড়াই ভালো। কোনো হিংস্র জন্তু, শেয়াল বা এই ধরনের প্রাণী এখানে আশ্রয় কিন্তু নিতেই পারে, তো সেগুলো মাথায় রাখবেন। সামনেই প্রচুর জনতার আওয়াজ শোনা যাচ্ছে, সুতরাং বোঝাই যাচ্ছে ওয়াচ টাওয়ারটার সামনেই। কিন্তু এত মানুষ ওপরে উঠে গেছে, বুঝতে পারছি না যে ওঠার আমরা সুযোগ পাবো কি না। আরও এই দিকে গেলে পাহাড়ের এজ, আমরা কিন্তু পাহাড়ের উপরে এখন রয়েছি। যেটা দিয়ে আমরা আসছিলাম ফেরার সময় আপনারা দেখছিলেন, সেখানে কিন্তু আমরা এখন নেই। একটা গ্লিমস দেখালে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন কতটা নিচে নেমে গেছে। আর ওই সামনে গেলে এই যে রাস্তাটা পাওয়া যাবে, এটা পুরো পাহাড়ের উপরে। আর এই ধরনের পাথরের একদম সাইডে যাবেন না, কারণ কখন কি অবস্থায় আছে, বর্ষাকাল, মাটি আলগা হলে কিন্তু ধসে পড়তে পারে, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। সামনেই ওয়াচ টাওয়ার, ওইখানেই যাচ্ছি। ওয়াচ টাওয়ার থেকে আমরা এবার বেরিয়ে যাব আমাদের নেক্সট যে ডেস্টিনেশন, তার উদ্দেশ্যে। সেটা হচ্ছে কোটিপল্লী রিজার্ভার বা নাগা সমুদ্রম ড্যাম। তো এই হচ্ছে আজকের পার্ট 2-তে আপনারা যেটা দেখলেন সেটা। আর আমরা এই মুহূর্তে একদম ওয়াচ টাওয়ারের কিন্তু
সামনে। সেই ওয়াচ টাওয়ার, একদম উপর থেকে আপনি ভিউ দেখতে পারেন, বাট এই ওয়াচ টাওয়ারে ওঠার জন্য কিন্তু আপনাকে দিতে হবে 10 টাকা করে। 10 টাকা দিয়ে আপনাকে উপরে উঠতে হবে। ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন কিন্তু এখানে রয়েছে, আর তাদের বক্তব্য অনুযায়ী 10 টাকা দিয়ে উপরে উঠতে হবে তাকে দিয়ে। আর ডাস্টবিন আর এই ধরনের জিনিসপত্র যদি আপনার কাছে থাকে তাহলে এখানে কিন্তু আপনি জমা করতে পারেন। এখানে ডাস্টবিন টাব রয়েছে। আর এনার কাছে আমি যেটা জানতে পারলাম, এখান থেকে 15 কিলোমিটার দূরে রয়েছে কোটিপল্লী রিজার্ভার, যেটা নাগাসমুদ্রম ড্যাম। আর পিছনে লোকজন কিন্তু উঠছে ওয়াচ টাওয়ারের উপর থেকে, মজা নিচ্ছে চারপাশে। আর আমরা প্রায় আমাদের মানে সেকেন্ড যে ট্রেক ছিল তার একদম শেষে চলে এসেছি। এরপরে এটা দিয়ে আমরা নিচের দিকে নেমে যাব। নিচের দিকে নেমে তারপরে কিন্তু আমরা গাড়ির ওখানে যাব, যেখানে আমরা গাড়ি পার্কিং করে রেখেছিলাম। চলো, তো অনন্তগিরি ট্রেকের যে দ্বিতীয় চরণ সেটা কিন্তু শেষ হচ্ছে এই সুন্দর একটা ট্রেকের নিচে নেমে যাওয়ার মধ্য দিয়ে। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাব নিচে। আর তারপরে যেখানে আমরা বাইক রেখেছি আর কি, সেখানে আমরা পৌঁছে যাব। সেখান থেকে পৌঁছে আমরা কিন্তু দেখব কোটিপল্লী রিজার্ভার চালু আছে কি না, আদারওয়াইজ কিন্তু আমরা ফিরবো বাড়ির পথ। এই হচ্ছে ব্যাপার। নামতে নামতে আপনাদের সাথে কথা বলছি, কারণ রাস্তাটা ঠিক এই রকম দেখাচ্ছি আপনাদের। তো বুঝতেই পাচ্ছেন, একটু স্লিপ করলে কিন্তু ক্যামেরা সমেত আমি পুরো একদম পাহাড়ের নিচে। ও কেমন লাগলো আপনাদের এই অনন্তগিরি হিলসের পার্ট 1 পার্ট 2? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাড়ি থেকে এত দূরে আপনাদের জন্য এসে কাজের জন্য আসার পরেও কিন্তু আপনাদের জন্য ভিডিও বানাতে হবে, সেটা কিন্তু আমার মাথায় রয়েছে। সেই কারণেই কিন্তু ভিডিও নিরন্তর বানিয়ে যাওয়া। গ্রাস ময়দান। তো এবারে এক্সিট করছি আমরা, কারণ আমাদেরকে এখনও প্রায় 80-90 কিলোমিটার ফিরতে হবে হায়দ্রাবাদ। তো সেটা আমাদের মাথায় আছে। কোটিপল্লী রিজার্ভার যদি থাকে তাহলে আমরা যাবো, আদারওয়াইজ আমরা ফিরবো হায়দ্রাবাদের উদ্দেশ্যে। हो गया। हाय बाय। किंदा मीरा काजल मॉडल यूट्यूब ला काजल मॉडल गोटी जोड़ो के सारे। जय तेलंगाना। कहाँ से आए भाई? कोलकाता। ओके भाई बोता काहे ची बोल तो खाना काहे बोले ना, तो एक ही बात मालूम। नाइस बाय ब्रो।
তো এটাই হচ্ছে ওয়াটারফল, মানে যখন বৃষ্টি প্রচণ্ড হয় পাহাড় থেকে জল নেমে আসে তখন কিন্তু এই পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওখান থেকে কিন্তু জল নামে এই নিচ দিয়ে, এই নিচটা দিয়ে জল কিন্তু যায়। এখন যেহেতু বৃষ্টি সবে হচ্ছে সেই কারণে কিন্তু ওয়াটারফলসটা এই সময় বোঝা যাচ্ছে না। তো অনেকে এসে অনন্তগিরি হিলসে কনফিউজ হয়ে যায় যে ওয়াটারফল, অনেক জায়গায় আর্টিকেলে পড়ে যে ওয়াটারফল লেখা আছে বাট ওয়াটারফল নেই। বাট ওয়াটারফল কিন্তু এটাই হচ্ছে ওয়াটারফল। যখন বর্ষা প্রবল হয় তখন কিন্তু ওটা অ্যাক্টিভ থাকে, আদারওয়াইজ অন্য সময় এটা কিন্তু ইনঅ্যাক্টিভ থাকে। ছোটো ছোটো ঝোড়ার মতো জল উপর থেকে আসছে আর কি। তো ওই দিক থেকে এসেছিলাম, অবশেষে অনন্তগিরি পার্ট 2 যে ট্রেক আমাদের ছিল সেটা কিন্তু শেষ হলো। তো হায়দ্রাবাদে যারা থাকেন বাঙালি, যারা একটু বেড়াতে যেতে চান, সাধারণত লোকজন বলে হায়দ্রাবাদে কিন্তু ঘোরার জায়গা খুব একটা নেই, কিন্তু তারা কিন্তু অবশ্যই অনন্তগিরি হিলস ট্রাই করতে পারে, মাস্ট ভিজিট। যদি আপনারা নিজের গাড়ি বা বাইক থাকে তাহলে তো আসতেই পারেন, যেটা আমরা করেছি। আদারওয়াইজ আপনারা কিন্তু ট্রেনে বেগমপেট বা লিঙ্গমপল্লি থেকে কিন্তু আপনারা ট্রেনও ধরে নিতে পারেন। ট্রেন করে যদি আপনারা আসেন তাহলে ভিকারাবাদ বলে স্টেশন আছে, সেই স্টেশন থেকে নেমে বাস আছে, অটো আছে, করে আপনারা কিন্তু চলে আসতে পারেন। সামনেই দেখা যাচ্ছে গাড়ি রাখার স্ট্যান্ড, ওখানে আমাদের যে গাড়ি বা স্কুটি সেটা নেব, নিয়ে কিন্তু আমরা চলে যাব। তো কেমন লাগলো আপনাদের অনন্তগিরি হিলস সেটা আপনারা অবশ্যই জানাবেন। পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেট, কোটাপল্লী রিজার্ভার, যেটা কিন্তু অনন্তগিরি হিলসে রয়েছে, সেটা যাওয়ার রাস্তাই পেছনে। অনন্তগিরি হিলস থেকে আরও প্রায় 12 থেকে 13 কিলোমিটার আসার পরে এই একটা গেট পড়বে। আগে এইসব কিচ্ছু ছিল না, এখন কিন্তু এই গেট রয়েছে এবং এই গেট দিয়ে আরও কিন্তু সোজা চলে গেলে পৌঁছে যাওয়া যাবে কোটাপল্লী। এই হচ্ছে রাস্তা। আর এটা আমাদের যে পেছনে দেখতে পাচ্ছেন, আমরা স্কুটি নিয়ে এসেছি, এটার জন্য কিন্তু 20 টাকা, 4 হুইলারের জন্য 30 টাকা। আর এই সামনে কি রয়েছে, সামনে গিয়ে আপনারা দেখতে পাবেন বিশাল বড় একটা আর্টিফিশিয়াল ড্যাম, সেখানে কিন্তু কায়াকিং থেকে আরম্ভ করে নানা রকম বোটিং অ্যাক্টিভিটিস রয়েছে। সেটা আরেকটু এই সামনে গেলে কিন্তু রিজার্ভার বা লেক রয়েছে। তো এই হচ্ছে আপাতত আপডেট। আর এখানে একটা ওয়াটারফলস যেটা আপনারা দেখেন অনন্তগিরিতে, অনন্তগিরি বলুন তেলেঙ্গানাতে যে সমস্ত ওয়াটারফলস রয়েছে সেগুলো কিন্তু বৃষ্টির জলের কারণে ওয়াটারফলসগুলো ক্রিয়েট হয়। মানে বর্ষা, এখনও পর্যন্ত বর্ষা হচ্ছে বাট সেই রকম জল আসছে না, যার কারণের জন্য কিন্তু যে ওয়াটারফলসগুলো ক্রিয়েট হবে আর কি। তো এখনও পর্যন্ত ওয়াটারফলস এখানে সেই অর্থে নেই, বাট আরও যদি বৃষ্টি হয় তাহলে আশা করা যাচ্ছে যে ওয়াটারফলসগুলো আগামী দিনে অনন্তগিরি আসলে আপনারা দেখতে পাবেন। এই রাস্তায় আমরা চলে যাব কোটাপল্লী রিজার্ভার। তো এই পেছনের রাস্তা দিয়ে কিন্তু আমরা আসলাম। এই জায়গাটা কিন্তু পার্কিং। তো এখানে পার্কিংয়ের টিকিট তো বলছি আগেই কাটা হয়ে গেছে, 4 হুইলার 2 হুইলার দুটোই পার্কিংয়ের বন্দোবস্ত রয়েছে। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কোটাপল্লী রিজার্ভারের দিকে, যেটা অনন্তগিরি আসলে আপনারা কিন্তু আপনাদের ট্রিপে অবশ্যই অ্যাড করে নেবেন। তো অনন্তগিরিতে আপনারা যারা আসবেন তারা অনেকগুলো অ্যাক্টিভিটি করতে পারেন। এক হচ্ছে ফার্স্ট আপনি এটা করতে পারেন, সেটা হচ্ছে ট্রেক। মন্দিরের কাছে একটা ছোট ট্রেক হয়, ট্রেলের মতো রয়েছে। আর একটা মন্দির থেকে 1-1.5 কিলোমিটার সামনে এসে ওখানে একটা ট্রেক হয়, মন্দির দর্শন করতে পারেন। আর এই কোটাপল্লী রিজার্ভার, অনেক রিসর্ট রয়েছে, রিসর্টেও কিন্তু আপনারা চাইলে থাকতে পারেন। হায়দ্রাবাদ থেকে অনেক ট্যুর এজেন্সি তারা কিন্তু ক্যাম্পিংও করায়, তো আপনারা চাইলে সেটাও করতে পারেন। অনন্তগিরি হিলসে থাকা যায় কিনা সেটার জন্য আপনাকে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন নিতে হবে বা ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে কথা বলতে হবে। ভিকারাবাদ টাউনে আর কি ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস রয়েছে, সেখানে গিয়ে আপনারা কথা বলে নিতে পারেন। আর ঠিক পেছনেই দেখা যাচ্ছে কোটাপল্লী রিজার্ভার। আজকে উইকেন্ড নয়, উইকডেজে আসার সুবিধে হচ্ছে লোকজন অবশ্যই কম থাকে, রাশ কম থাকে, সেই কারণে যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো হয় সেই অ্যাক্টিভিটিসগুলো কিন্তু আপনারা অনেক ইজিলি
করতে পারবেন। তো লাইফ জ্যাকেট কিন্তু পরে নেওয়া হয়েছে, 300 টাকা করে নিল। এটাকে কায়াকিং করব আমরা আধা ঘন্টা সময়, আধা ঘন্টা করে তারপরে কিন্তু আমরা আবার ফিরে আসবো। ব্যাগপত্র সব রেখে দিয়েছি, জুতোপত্র রেখে দিয়েছি, বেরিয়ে যাব সামনে। তো রিজার্ভার থেকে আমাদের কিন্তু কায়াকিং করা শেষ হলো। টোটাল ওই 35-40 মিনিট আমরা কিন্তু ঘুরলাম পুরো ঘুরতে। এবারে এসে এখানে জুতো পরছি, ব্যাগ নেব, ব্যাগ নিয়ে সামনে কিন্তু এখানে কিন্তু খাবার অনেক রকমের স্টল রয়েছে। তো এই স্টলগুলোতে গিয়ে আপনারা নানান কিছু ট্রাই করতে পারেন, মানে চাউমিন থেকে আরম্ভ করে ফুচকা, তারপরে মকা পাওয়া যাচ্ছে, চিকেনের আইটেম পাওয়া যাচ্ছে, মাছ ভাজা পাওয়া যাচ্ছে। তো আপনার যেটা মন চায় আপনি সেটা খেতে পারেন। খুব ঠান্ডা হাওয়া আসছে, সেই কারণে একটু বসে আছি। দূরে উঁচু নিচু পাহাড়, আর আমার ঠিক পেছনে কোটাপল্লী রিজার্ভার। অসাধারণ লাগলো। আগেরবারে যখন এসেছিলাম কায়াকিং করতে পারিনি, এবারে কিন্তু কায়াকিং করলাম। তো এই হচ্ছে আপাতত ব্যাপার। কি খাবার দাবার আছে ওটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, তারপর আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। তো আপনারা যারা আনন্দগিরি হিলস আসেন, আপনাদের কোটাপল্লী হিলস কেমন, কোটাপল্লী রিজার্ভার কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই জানাবেন এই কমেন্ট বক্সে।